যে ছায়া সরকারের যেই কনসেপ্ট, সেটা সরকারকে জবাবদিহিতার মাঝে নিয়ে আসা এবং সরকারকে শ্যাডো করা। সরকার যে সিদ্ধান্তটা, যে রাজনৈতিক সিদ্ধান্তগুলো নেয়, যে রাষ্ট্রীয় সিদ্ধান্তগুলো নেয় দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, সেই সিদ্ধান্তগুলো বিরোধী দলের আসনে যেই পার্লামেন্ট মেম্বাররা আছেন তারা যদি সরকারে থাকতেন তাহলে তারা এটাকে কি দৃষ্টিতে দেখতেন, সেটার একটা আনুষ্ঠানিক রূপ আমরা ছায়া সরকারের মাধ্যমে দেখতে পাই বিভিন্ন উন্নত রাষ্ট্রগুলোতে। সেই ছায়া সরকার, সেখানে কোনো ধরনের প্রেশার বা কোনো ধরনের বিশৃঙ্খলার জন্য এই দ্বৈত সরকার না, এটা হচ্ছে যে বিকল্প চিন্তাটা সবসময় সরকারের সামনে তুলে ধরাটাই হলো একটা দায়িত্বশীল বিরোধী দলের দায়িত্ব। এবং বিরোধিতার খাতিরে শুধু বিরোধিতা আমরা অতীতে সরকারগুলোতে বা গত বাংলাদেশের গণতান্ত্রিক সংসদগুলোতে দেখেছি। আবারও এটাও দেখেছি যে নিরঙ্কুশভাবে জয়লাভের ফলশ্রুতিতে যে তৈল মর্দনের যে সংস্কৃতি সংসদে হয়েছে, এবং যেটা এমন পর্যায়ে আমরা আমাদের অতীতের সরকার প্রধানকে নিয়ে গিয়েছি যে দ্য কিং ক্যান্ট ডু এনি রং, মানে রাজা সবসময় সঠিক। এমনও দেখেছি সংসদে প্রধানমন্ত্রীর জন্য স্তুতি গান গেয়ে তার তৈলমর্দন হয়েছে। এমনও দেখেছি প্রধান বিরোধী দল হিসেবে যে সরকারের সমালোচনা, গঠনমূলক সমালোচনা পরামর্শ রাখার কথা, সেখানে প্রধান বিরোধী দলীয় নেত্রী সরকার প্রধানের প্রশংসায় এবং কৃতজ্ঞতায় যেখানে পঞ্চমুখ, সেখানে আসলে জাতির ভয়েসটা, কণ্ঠস্বরটা প্রতিফলিত হয় না। প্রিয় দর্শক, আমরা যদিও নির্বাচনে দেখি বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে ভোট পেয়েছে, কিন্তু আমরা এটাও দেখি পক্ষান্তরে যে পপুলার ভোট, জনপ্রিয় ভোটের শতাংশে বিএনপি এবং জামাতের জনপ্রিয়তা ভোটের ব্যবধান 2 থেকে 2.5%, যেটা আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারি। সেই প্রেক্ষিতে বিরোধী দলকেও তাদের এই আমানত সম্বন্ধে সচেতন থাকতে হবে, যেটা আমরা অতীতে বাংলাদেশের পরপর 3টি সংসদে দেখিনি, যেটা আমি একটু আগেই বললাম, তৈলমর্দন, তৈলবাজি এবং চাটুকারিতার সংসদে হয়েছিল। বিরোধী দল তার আমানত রক্ষা করেনি। তো আমি বিশ্বাস করি যে নতুন যে বিরোধী দল বাংলাদেশে আসছে, তারা ছায়া সরকার নিয়ে চিন্তা করছেন এবং তাদের কাঁধে কিন্তু শতকরা 43% জনগণের আমানত, আমি আশা করি সেটা তারা রক্ষা করবে। পাশাপাশি সরকার দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার প্রেক্ষিতেও সরকারও তাদের মাথায় এটা রাখবেন যে আমি যে বিরোধী দলের আসনে যারা আসীন আছেন তারা কিন্তু আমার প্রায় কাছাকাছি পরিমাণ 43% জনগণের প্রতিনিধিত্ব করছে। সো তাদের যে সংসদ সংখ্যাটা সেখানে ম্যাটার না, তাদের ওয়েট অফ ভোটিং স্কেল আমার খুব নিয়ার কাছাকাছি। তো সেক্ষেত্রে আমরা যাতে অতীতের যে ওয়াক আউট সংস্কৃতি, অতীতের সংসদ বর্জনের যে সংস্কৃতি, এবং সেটাতে বিরোধী দলকে বাধ্য করা, বিরোধী দলকে পাশ কাটিয়ে রাষ্ট্র পরিচালনা করার যে পায়তারা আমরা অতীতে দেখেছি বিভিন্ন সরকারগুলোকে, সেটা যাতে আমরা আর না দেখি, সেটাই আমাদের জনগণ চায়। যেটা নিয়ে আনিস ভাই একটু পরে আবার বলবেন। আমি আনিস ভাই কিছু পয়েন্ট দিচ্ছি, এর ক্ষেত্রে প্রশ্ন করছি না, সেগুলো নিয়ে উনি ওপেন আলোচনা করবেন। যে পিআর প্রথা যদি জুলাই সনদের যে একটা অন্যতম ধারা, যে পপুলার ভোটের ভিত্তিতে যদি উচ্চকক্ষ তৈরি হয় এবং সেটা বাধ্যবাধকতা 80 দিন, সেক্ষেত্রে বিএনপি যে কয়টি আসন পাবে, জামাতও তার কাছাকাছি আসন পাবে, সেখানে দুইটোই 40 এবং 45-এর মাঝামাঝি। তাহলে মেজরিটি কোনো একটা বিলকে কমপ্লিট করতে হলে ইউএস সিনেটের মতো 51 ভোটে যে ব্যাপারটা, এই বাধ্যবাধকতাও সেখানে থাকবে। আমার শঙ্কা, সেটা আমার শঙ্কা না, সেটা জনগণের মনে একটি শঙ্কা। আমি আজকেও আমার উল্লেখযোগ্য কিছু গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ এবং পলিটিক্যাল অবজারভার
যেমন আমি একজন নাম বলি, সেহেতু উৎসাহিত হবে, সাইফুল আলম সুজন। উনি আমাকে যে প্রশ্নগুলো করে কনসার্ন রেখেছেন যে পিআর বাস্তবায়নে সরকার কোনো গড়িমসি করবে কিনা, অথবা কোনো বাদ সাধবে কিনা, অথবা তারা যে নোট অফ ডিসেন্ট দিয়েছিল জুলাই ম্যানিফেস্টোতে বিএনপি সরকার গঠনকারী সরকারি দল হিসেবে, সেক্ষেত্রে তাদের সদিচ্ছাটা তারা ধরে রাখবে কিনা, এই বিষয়ে আমাদের সম্মানিত অতিথি কথা বলবেন। আর না যদি ধরে রাখে, সেক্ষেত্রে সরকার কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি পড়বে? আনিস ভাই। আপনি যে প্রশ্নটা করছেন, এখানে আমি দুটা আগে ধরবো, দুটা প্রশ্ন। একটা হচ্ছে ছায়া সরকার, একটা হচ্ছে উচ্চ পরিষদ। উচ্চ পরিষদ যেটা এক এক দেশে এক এক রকম, যেমন ইংল্যান্ডে হচ্ছে হাউস অফ লর্ডস, আমেরিকাতে যদি আমরা ধরি সেভাবে সেটা হচ্ছে ইউএস সিনেট। তো হাউস অফ লর্ডস এর আপনার কতটুক তাদের কার্যক্ষমতা আছে, আবার সেটার সাথে ইউএস সিনেটে কতটুকু কার্যক্ষমতা আছে, এটা কিন্তু দেখতে হবে। ইউএস সিনেটের ব্যাপক কার্যক্ষমতা আছে, সেই তুলনায় আপনার হাউস অফ লর্ডস এর অতটুক নাই। আবার যদি আপনি ভারতে দেখেন রাজ্যসভার, তার থেকে অনেক কম। তো আর ছায়া সরকার যদি আমরা ধরি, ছায়া সরকারটা কিন্তু যে মূল চারটা বা চারটা ক্রাইটেরিয়া যেটার মধ্যে, তার মধ্যে শুধু একটাই ক্রাইটেরিয়া থাকে, সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট, কিংবা আপনার যেটা বলছেন যে বিরোধী দলীয় সেখানে একটা তারা নজর রাখে। কিন্তু বাকি তিনটা যে ইম্পর্টেন্ট যেটা, সেটা আপনাদেরকে দেখতে হবে ছায়া সরকার তৈরি করার আগে। যেমন আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আপনার এটাকে বলে ডিপ স্টেট। যারা ডিপ স্টেটে অর্থাৎ পিছনে থেকে যারা পলিসি দেখবেন, তৈরি করবেন, তারা পাওয়ার খাটাবেন। সেকেন্ড হচ্ছে কন্টিজেন্সি গভর্নমেন্ট, যেখানে আপনার তারা এটাকে মানে অস্থায়ী কিংবা আপনার সরকার যেটা পিছনে থেকে কাজ করবে। আরেকটা হচ্ছে শ্যাডো গভর্নমেন্ট, সেটাও ওইটা মিনিং এর মধ্যে পড়ে, যে তারা ছায়া সরকার যেটা আপনি বলছেন, সেটা যে অ্যানাদার প্যারালাল গভর্নমেন্ট, কিন্তু ছায়া ভাবে কাজ করবে। আর প্রাইভেটাইজড গভর্নেন্স। তা আমরা যদি প্রাইভেটের গভর্নমেন্টের পিছনে প্রাইভেট অর্গানাইজেশন, প্রাইভেট কর্পোরেশনস, পলিটিক্যাল পার্টিজ একটা ইনফ্লুয়েন্স, শুনতে ভালো কথা, এর মধ্যে কোনো ভুল নাই। আপনাকে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে ইংল্যান্ড আজকে গণতন্ত্র, এটা কিন্তু 800 বছরের ইতিহাস। এটা কিন্তু ম্যাগনা কার্টা থেকে শুরু হয়েছে 1200 খ্রিস্টাব্দের দিকে। আমেরিকার ইতিহাস 250 বছর, কিন্তু তারা ধাপে ধাপে কাজ করছে। তারা এটা তৈরি করেছে, কিন্তু এর পিছনে একটা ব্যাপক শক্তি, অর্থাৎ কনস্টিটিউশন সেভাবে তৈরি করেছে, জনগণ সেভাবে মেনে নিয়েছে এবং সেভাবে কাজ করছে। রাজ্যসভাও সেরকম। পট করে যদি আপনার ছায়া সরকার করতে যান, তার আগে একটু উপরে খাড়া করতে হবে ছায়া সরকার কিভাবে তৈরি হবে, কোন সরকারের এবং বিরোধী দলের কতটুকু ভূমিকা থাকবে, এখানে কি ডিপ স্টেট থাকবে কিনা, এখানে প্রাইভেটাইজড অর্গানাইজেশনের ভূমিকা থাকবে কিনা, এগুলো আগে তাদেরকে নির্ধারিত করতে হবে। খালি মুখ দিয়ে বললে তো হবে না, বলার আগে এটাকে স্টাডি করতে হবে। আমার মতে এই মুহূর্তে যেটা, সেটা হচ্ছে যে সদিচ্ছা ভাবে, যদি সরকার এবং বিরোধী দল সরকার যদি সদিচ্ছা থাকে, তাহলে তারা জয়েন্টলি একটা স্টাডি কমিটি করুক, যেটা আমেরিকাতে বা অন্যান্য দেশে করে। এটা তারা স্টাডি করুক, স্টাডি করার পরে তারা রিপোর্ট দেখ, রিপোর্ট দেওয়ার পরে সেভাবে তারা কাজ করে। পট করে এটা তৈরি করার আগে এটা আমাদের বাংলাদেশের সাথে সাথে কিছুক্ষণ পর পর বা কয়েকদিন পর পর দেখবেন আপনি একটা কমিটি করে ফেলাচ্ছে, এই আপনার তদন্ত কমিটি, ওই কমিটি, সেই কমিটি, কাজের বেলা কিন্তু কিছু হয় না। আপনি যে কাজটা ধরবেন, সেই কাজটা যেন পাকাপোক্ত ভাবে হয় এবং ভালোভাবে, সেটা আপনাকে করতে হবে। এই ছায়া সরকারের উপরে আগে কতটুকু বাংলাদেশের জন্য লাভবান হবে, এটার পিছনে কি কি এবং কারা কারা এটার মধ্যে জড়িত থাকবে, কারা কারা ছায়া সরকার থাকবে, আগে এটা স্টাডি করা হোক। স্টাডি করে একটা রিপোর্ট দেওয়া হোক, তারপরে ভিত্তিতে তারা, কিন্তু এটা জয়েন্টলি করতে হবে। অর্থাৎ এই এই স্টাডি করতে গেলে সরকারের যে সমান সংখ্যক, অর্থাৎ যদি মনে করেন 20 সদস্য কমিটি যদি থাকে, সরকারের 10 জন থাকবে, বিরোধী দল 10 জন থাকবে,
নিয়ে তারা একটা রিপোর্ট তৈরি করুক, তারা স্টাডি করুক, স্টাডি করার পরে সেটা পার্লামেন্টে পেশ করুক, তারপর সেটা নিয়ে আলোচনা করার পর দেখা যাবে যে এটা টাইম ভিত্তিক তাদেরকে আলোচনা করতে হবে। এটা অ্যাটলেন না, বলে দেবে যে হয়তো 3 দিনের মধ্যে আপনারা একটা ডিসিশন দিয়ে দেন। এই ধরনের মানে পার্লামেন্টকে বলবে যে 3 দিনের মধ্যে আপনি ভোটাভুটি করেন, যেটা আমেরিকাতে করে, টাইম ভিত্তিক করে দিয়ে আপনার এটা তারপরে আসেন। আর সেখানে আপনি যখন পার্লামেন্টে যাবেন, আপনি আমেরিকা দেখছেন, ইংল্যান্ড দেখছেন, এখানে কিন্তু ফালতু কথা বলা হয় না, এখানে কোনো স্তুতি বাক্য হয় না, এখানে কাউকে নিয়ে প্রশংসা করা হয় না, আর যদি হয়ও তাহলে একটা লাইন বা কয়েকটা শব্দ নিয়ে বলে, একটা ঘন্টার পর ঘন্টা করে না, এটা দেখছেন। কারণ এখানে কারণ জানে যে আজকে যাকে স্তুতি বাক্য করছে কালকে সরকার নাও থাকতে পারে। কিন্তু বাংলাদেশে মনে করে সেটা তো, এই জিনিসটা তো বাংলাদেশের একটা ক্ষমতায় গেলে তারা মনে করে আমরা লর্ড, আমরা গড, এই ধরনের মনোবৃত্তি থাকা উচিত না। অতএব যে কোনো জিনিস করা উচিত যেটা এখন যে ফর্মে আসছে, এই ফর্মটা আমি আবার বলি ছাত্রদের রক্তের জন্য। আজকে বিশ্বাসঘাতকতা করা উচিত হবে না। যে কোনো জিনিস করা হবে যেন একটা ভালো ভালো লাভ হয়, ভালো ফল হয়। আপনি স্টাডি করুন, সময় নেই, দরকার পড়ে 6 মাস সময় নেই, তাহলে ভালো জিনিস হবে, ভালো জিনিস বেরিয়ে আসবে। পট করে বলে কালকে প্রেসার দিয়ে এটা করা উচিত হবে না। আপনারা একটা জিনিস মনে রাখবেন, আমি বাংলাদেশের জনগণকে বলছি, যারা আমার ভাই বোন সবাই, বিদেশে আমরা যারা আছি আমরা হয়তো রক্ত দিতে পারিনি, রাস্তায় দিয়ে আমরা নামতে পারিনি, কিন্তু আমাদের বুদ্ধি এবং লেখনী এবং আমরা এখানে যে সমস্ত কাজ করেছি আমাদের কিন্তু কোন অংশ কম না। এই জিয়াউদ্দিন ভাই বলেন কিংবা আপনি তরফদার ভাই বলেন, আমরা প্রত্যেকে কিন্তু বিভিন্ন ভাবে কাজ করেছি। আমরা হয়তো রক্ত দিতে পারিনি, কিন্তু আমরা এখনো শেষ হয়ে যায়নি যে আমরা, আপনারা যদি ভুল করেন আমরা ছেড়ে দেবো তা তো না। আপনাদের আমাদের মতামত আমাদের একটু দয়া করে শুনেন। আমরা এখানে কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী কিংবা বুদ্ধিহীন মানুষ না, এক একজনের ভালো ভালো পজিশনে আমরা আছি, দেশের ভালোর জন্য, জনগণের ভালোর জন্য আমরা করছি, আমাদের কোনো চাওয়া পাওয়ার কিছু নাই। বেশ আমার নাই, আমি যত জানি জিয়াউদ্দিন ভাইয়েরও নেই, ভাইয়েরও নাই যে দেশে মন্ত্রী হবো কিংবা একটা কিছু হবো, আমাদের ইচ্ছা নাই, কোনো কালেই থাকবে না ইনশাল্লাহ। কিন্তু যেহেতু দেশটা থেকে আমি আসছি, আমার একটা মায়া আছে, ভালো কিছু হোক, পট করে কোনো কিছু দাবি করে সেটা আনা উচিত হবে না। আমরা এখানে দেখতেছি যে কোনটা ভালো আর কোনটা খারাপ। অর্থাৎ আপনি নিচ থেকে যখন উপরে একটা শহরে যাবেন, নিচ থেকে যতগুলি বিল্ডিং দেখবেন, কোনটা দেখবেন অনেক উঁচু, কোনটা আধা উঁচু, কিন্তু আপনি যখন আকাশের থেকে নিচের দিকে তাকাবেন আপনি দেখবেন যে কোনটা কত বড় আর কোনটা কোন জায়গায়। আপনি তখন আপনি সমানভাবে বিচার করতে পারবেন। আমরা বিদেশ থেকে কিন্তু দেখতেছি, আমরা বুঝতেছি, যেটা আপনারা বুঝেন না। দয়া করে যদি কোনো কিছু করেন, নেক্সট ডে একটা স্টাডি গ্রুপ করেন, এক্সপ্লোরেশন কমিটি করেন, রিপোর্ট নেন, সমান ভিত্তিক লোক আপনি নেন, প্রতিনিধি নেন, বিরোধী দল থেকে যতটুকু, সরকার থেকে ততটুকু নিয়ে একটা রিপোর্ট তৈরি করেন, দেখবেন ভালো জিনিস আসবে, যেটা আমেরিকাতে করে, যেটা ইংল্যান্ডে করে, পৃথিবীর সব দেশে করে। তারপরে আপনারা কি করার দরকার সেটা করবেন। এখানে এটা ছায়া সরকার বলেন আর অন্য কিছু বলেন। ধন্যবাদ।